নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি শোনাব সমরেশ মজুমদারের লেখা একটি গল্প, নাম জননী। তিনটে শকুন মাথার ওপর পাক খেয়ে গেল। খুব কাছাকাছি চলে এসেছিল ওরা। ডানায় শব্দ তুলে উপরে উঠে গেল, অনেকটা উপরে। জলে পা ডুবিয়ে ভেজা বালিতে আধা শোয়া বিন্দু দেখল ডানা টান টান করে মুখ ঝুঁকিয়ে ওরা ওকে লক্ষ্য করছে। আকাশটা আজ সকাল থেকেই এই রকম, আধপোড়া কাঠের মতো চেহারা। নামছে না একটা ফোঁটাও, অথচ আলো বলতে যেটুকু মরা মাছের চোখেও বুঝি তার চাইতে বেশি চটক। কেমন থম ধরে আছে চারদিক। তিনটে দিন কাঁদিয়ে ভাসিয়ে আজ কেমন ধারা গো। নদীটার অবস্থাও হয়েছে তেমনি, বুড়ো সাপের মতো গতর। মতলব বোঝে কার সাধ্যি। বৃষ্টি নামার আগে বিন্দুরা দল বেঁধে সাঁতরাত। দলেরই কেউ হয়তো দেখেছে, হই যে কালো মুখ উঁকি মারে জল সরিয়ে, দাও ঝাঁপ দাও ঝাঁপ, পলকে কটা শরীর জলে পড়ে। চালাকি চলবে না বাপু, বুঝে সুঝে হাত বাড়াও। একটু জোর খাটিয়েছ কি, মারবে এমন থাপ্পড় যে দেখবে তুমি এই চত্বরের কোথাও নেই। বেয়াদপি করতে গিয়েছিল হারান সেনের ছোট ছেলেটা। ওর হাড় মাংসগুলো পাওয়া গেল কিং সাহেবের ঘাট ছাড়িয়ে কাশবনের চড়ায়। অতএব জলের যেদিকে মতি সেদিকেই চলো। মাছের মতো তারই মধ্যে একটু এপাশ ওপাশ হও, দেখবে বুড়ি তিস্তা তোমাকে নিয়ে যাবে সেইখানে যেখানে কালো মুখ নৃত্য করে। যা সাহস বেশি, বুড়ি তিস্তা যাকে একটু দয়া করবে সেই দেবে হাত। তারপর শক্ত হাতে হাল হয়ে স্রোত ধরে চলো ওটাকে নিয়ে, এক সময় ঠিক চড়ায় গিয়ে ঠেকবে। সঙ্গে যারা এলো গেল তারা জলে চোখ জবা করে ফিরে যাবে আধ মাইল উজানে। আর যে পেল সে তো মহা খুশি। এখন শুকুক এই কাঠের গুঁড়ি, রোদ্দুর খাক দিনভর, কোপ বসাও মন মতন, টাকায় 10 কিলো তো চোখ বুঝে বিক্রি। সেই সকাল থেকে আসে মেয়েগুলো। খ্যানপাড়ার যত রাজবংশী মেয়ের ঝাঁক ওত পেতে থাকে। আজ 3 দিন জব্বর বৃষ্টি। এই যে বিরাট বালির চরটা, এখানে কেউ পা রাখবে বুকের পাটা কার? বুড়ি তিস্তা খেপলে তার নিঃশ্বাসের সামনে কে আসবে গো? এই 3 দিন 3 রাত সবাই যে যার ঘরে। আজ সকালে যখন আকাশটা কেমন চুপচাপ, বিন্দু একাই দৌড়ে এলো বাঁধের ওপরে। আর এসেই শরীর হিম হলো ওর। মা বুড়ি তিস্তা, তোমার একই চেহারা গো। মাটি খেয়ে খেয়ে জলের রং এত কালো হয়, এই বাপ, বুকে ভয় লাগে। আর কি মোটা হয়ে গেল নদীটা। নদীটারে বুড়ি কে বলবে এখন? স্রোতে কি ছোবল তার। আর তারপরেই চোখ পড়ল, এই 3 দিন ধরে বিন্দু ভাবছিল, বুড়ি তিস্তার যেখানে জন্ম সেই পাহাড়ে তো এখন রাম রাবণের যুদ্ধ হচ্ছে নিশ্চয়ই। হায়, কত গাছ ভাঙলো, কত মাঠ ভেসে গেল। আর এখন বাঁধের উপর দাঁড়িয়েই ওর নজর গেল, স্রোতের টানে হাবুডুবু খেতে খেতে চলেছে কালো মানিকের ঝাঁক। বিন্দু বাঁধ থেকে নেমে ছুটল, ভেজা বালিতে পা টানছে। 9 হাতি কাপড়টা সামলে ও হাঁপাতে হাঁপাতে এসেছিল নদীর ধারে। বৃষ্টির আগে এর ডবল পথ হাঁটতে হতো, কিন্তু কাছে এসে জলের গায়ে দাঁড়িয়ে বুকে থম ধরল বিন্দুর। মা গো! বিন্দু বুকে হাত দিল। কি পাগল পাড়া ঢেউ! সেই সেবার রাক্ষসী যখন চলে এসেছিল বাঁধ কেটে ওদের দাওয়ায়, সেবার চেহারা এমনতর ছিল। এটা কি বলে ফেলল বিন্দু? রাক্ষসী কেন বলল? হেই মা, হেই বুড়ি মা! 3 বার গড় করল বিন্দু। তুমি আমাদের খেতে দাও, পড়তে দাও জননী গো, পাপ নিও না মা। বিন্দু মনে মনে বড় ঠাকুরের পা ছুঁয়ে নিল একবার। কিন্তু এই জলে নামবে কে? এই শোঁ শব্দ, উথাল পাথাল ঢেউ। বিন্দু নদীর ওপর দিয়ে তাকালো। ওপারে যেখানে বার্নিশ ঘাটের দোকানগুলো আছে কিছুই দেখা যাচ্ছে না।
বিন্দুর চোখ বড় হলো। বাপ, কি বড় বড় কাঠের গুঁড়ি ঠিক মধ্যিখান দিয়ে যাচ্ছে গো। হাত কামড়ানো, কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই করার নেই। এদিকে ধারের জলের টান কম, গাছের বাকল ভাঙা ডাল ঘুরপাক খাচ্ছে এদিকটায়। বিন্দু শাড়ি পেঁচিয়ে জলে নামলো। বুড়ি মাগো, এক বুক যাব, তার বেশি নয়। বুড়ি তিস্তার জল এমনিতেই মাঘ মাসের হাওয়ার মতো, কিন্তু আজ এত শীতল কেন? হাড় মাস কেটে নিচ্ছে কামটের মতো। জলের তলায় টুক করে আঙুল কেটে নিয়ে গেল, তুমি টেরও পেলে না। কাশফুলের মতো হালকা শরীর বিন্দুর, কোমর জলে ভাসালো। পাশের তলায় বালির গায়ে পলির স্বর জমছে, হাঁটবে সাধ্যি কি। কোমর জলে দাঁড়িয়ে বিন্দু সেই থেকে টুকরো কাঠ আর বাকল ধরেছে আর জমা করেছে ভাঙা কাশ গাছের গোড়ায়। তাই এই করতে করতেই দুপ্রহর বেলা গড়িয়ে গেল। কাঠ জমেনি এমন কিছু। শেষ পর্যন্ত হাঁপিয়ে গেল বিন্দু। চিত হয়ে শুয়ে রইল ভেজা বালির উপর, নিথর হয়ে। শুয়ে আকাশ দেখল। তিন তিনটে শকুন চক্কর কাটছে। হিম বাতাস বইছে এখন। ভেজা শাড়ি অঙ্গ জুড়ে রাজ্যের শীত আনছে। বিন্দু ভাবল, আর নয়, এবার ফিরতে হবে। খ্যানপাড়ার কোনো মেয়ে আজ আর আসেনি। কার এমন হিম্মত আছে যে এই জলে নামবে? বাতাসে বিন্দুর শরীরে কাঁটা ফুটছিল। বিন্দু দেখল খুব কাছাকাছি নেমে এসেছিল শকুনগুলো ডানার শব্দ তুলে, আবার ওপরে উঠে গেল। আর এই সময়েই ওর চোখে পড়ল। পড়তেই তড়াক করে উঠে বসল ও। বেশ লম্বা, তা হাত 10 হবে। বিন্দু আন্দাজ করল একটা কাঠের গুঁড়ি এদিকে আসছে। আয় আয় বাবা, এদিকে আয়। উত্তেজনায় বিন্দু উঠে দাঁড়ালো। 5 পয়সার বাতাসা মা, ও মাগো বুড়ি, মানত রইল, ঠেইলে দাও এদিকে, ঠেইলে দাও। গুঁড়িটা ঢেউয়ের তালে দুলতে দুলতে কি আশ্চর্য অল্প জলে চলে এলো। সঙ্গে সঙ্গে ঝাঁপ দিল বিন্দু। জল টেনে টেনে গা ভাসালো খানিক। গুঁড়িটা আর এদিকে আসছে না। অনেকটা দূর চলে এসেছে বিন্দু, সমান্তরাল হয়ে চলেছে গুঁড়িটার সঙ্গে। হেই মা বুড়ি, এ কি লোভ দেখালে মা, আমি ফিরব কেমন করে? এখনো অবশ্য বড় ঢেউ অনেক দূর। গুঁড়িটা একটু এগিয়ে এসেছে। আহা, বেশ মোটা, 20 কিলো না মনটাক তো হবেই। হাত বাড়ালো, বুকের কাপড় খুলছে ঢেউ। পাক খেলো পেটের তলায় আঁচলটা। টানের চোটে গুঁড়িটা একটু সরে এলো। না, হলো না। মুখ দিয়ে জল ছিটলো বিন্দু। বুক ভরে বাতাস নিল। তারপর মরিয়া হয়ে আর একটু এগোলো। এই এই ব্যাস, হয়ে গেছে, হয়ে গেছে। গুঁড়ি থেকে বেরোনো একটা ডাল এখন বিন্দুর মুঠোর ভিতরে। কি আরাম! বিন্দু চোখ বুঝল। তারপর ডান হাতে জল কাটাতে লাগলো। একটু একটু করে স্রোতে গা ভাসিয়ে চলতে চলতে পায়ে বালি এলো হঠাৎ। আহ! বিন্দু 2 হাতে গুঁড়িটাকে টানতে লাগলো। হেই বাপ, যা ভেবেছিলাম তা তো নয়। বিরাট বড়, সেই স্কুল বাড়ির গাছটার মতো গাছে। জল বলে টানা যায়, কিন্তু এখন এই যে চরে লেগে গেল তলাটা, এখন যে আর ওঠে না। প্রাণপণে শরীর বেঁকিয়ে কাদা মেখে খানিকটা ওপরে আনলো বিন্দু। অর্ধেকের বেশি এখনো জলে। বেশ গোটা গাছ। বিন্দু বালিতে উঠে এলো। হঠাৎ একটা খসখস শব্দে তাকাতেই বিন্দু লাফিয়ে 1 মানুষ দূরে ছিটকে পড়ল। কাল সাপ একটা। বিন্দুর বুকটায় কোনো বাতাস নেই যেন। ফ্যাল ফ্যাল করেও দেখলো হেলতে দুলতে একটা কালো গোখরো গাছের পাতা সরিয়ে সরসর করে বালিতে নামলো। তারপর ফনা তুলে বিন্দুকে একবার দেখলো। শেষ পর্যন্ত হেলতে দুলতে বালির ওপর দিয়ে ভাঙা কাশফুলের জঙ্গলে ঢুকে গেল সাপটা। বেশ কিছুক্ষণ বিন্দু পাথর হয়ে রইল। তারপর একটু ধাতস্থ হতে পায়ে পায়ে গাছটার সামনে এসে দাঁড়ালো। ওর মনে হচ্ছিল
সাপটার নিশ্চয়ই একটা সঙ্গী আছে। কয়েকবার তালি বাজালো। মনসা গো, হেই মা মনসা, অস্তি অস্তি, চেঁচালো বিন্দু। একটা সাহস পেয়ে কয়েক মুঠো বালি ছুঁড়ে দেখল কিছু নড়ে কিনা। যা পাতা গাছটার! এখন হবেটা কি? এই গাছ ফেলে যাবেই বা কি করে? কমসে কম 1-20 টাকার গাছ। সেই গেজেলটাকে একবার ডাকবে নাকি? বলবে নাকি 1.25 দাম দেব, একটু হাত লাগাও? না, সে গেজেল আসবে না। পুরুষ মানুষ, জমি নেই, লাঙল নেই, কিন্তু তাই বলে গতরে কি থাকতে নেই? মোষের মতো তো চেহারা, গাঁজা খাবে আর ঝিমোবে। 2-5টা কাজ বলো, ফেরিঘাটে মোট বইতে বলো, সে দূরের কথা। গতর থাকলে কি এই 8 বছরে বিন্দুকে বাজা থাকতে হয়? মরণ মরণ। হেই বুড়ি তিস্তা, তুমি তো সর্বখাকি। ওটারে! চোখে জল এসে গিয়েছিল। একটা আক্রোশের বশে গাছটাকে নিয়ে টানাটানি করলো খানিক। আর সেই সময়েই ওর নজর পড়ল। নজর পড়তেই ও একদম সিধে কলা গাছের মতো কাঁপন শরীরে। বিন্দু নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। ও ভয়ে প্রাণপণে চিৎকার করে উঠল। এখন টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। বিরাট তিস্তার চরটা জনমানব শূন্য। তিস্তার বুকে রাগী মোষের মতো অজস্র ঢেউয়ের গোঙানি। বিন্দু চোখ বড় বড় করে দেখল, কেউ নেই। জলপাইগুড়ি শহরের গা ছুঁয়ে এলাকা ওদের। খ্যানপাড়ায় মানুষ নেই নাকি? একটু বাদে বুকের শব্দটা কমে এলে ও জলে নামল। কোমর জলে যেতে হলো না, তার আগেই ও পরিষ্কার দেখতে পেল। ঢেউয়ের তালে তালে শরীরটা এখন দুলছে না। শরীরটা নয়, শরীর দুটো একে অন্যের সঙ্গে জড়িয়ে মিশে রয়েছে। বিরাট গাছটার ডালপালায় শরীর দুটো ঢাকা। পুরুষটার দুটো হাতের মুঠিতে গাছের ডাল ধরা, মুখ বুকের ওপর গোঁজা। পুরুষটার শরীর ধরে ঝুলছে মেয়ে ছেলেটা, মুখ হাঁ করা। পুরুষটার বউ নাকি? বেঁচে আছে নাকি? দাঁতে দাঁত চেপে বিন্দু পুরুষটার হাতের মুঠো গাছের ডাল থেকে টেনে ছাড়িয়ে আনলো। কি শক্ত বাঁধন! হায় গো! তারপর জলের ওপর দিয়ে টানতে লাগলো ও। পুরুষটাকে জড়িয়ে ধরেছে যে মেয়েটা, তার হাতের বাঁধন একটুও আলগা হলো না। বউটার মুখ জলে গোঁজা, কচুরিপানার শেকড়ের মতো রাস রাস চুল ভাসছে। পুরুষটাকে টানতে বউটাও উঠে আসছে চরের দিকে। বিন্দুর বুকটা কেমন করছিল। বালির ওপর ওদের এনে বিন্দু লাফিয়ে চলে এলো পুরুষটার মাথার কাছে। তারপর ঝুঁকে পড়ে হাত নিয়ে এলো পুরুষটার নাকের কাছে। না, বাতাস নেই। শরীরটা ফুলে ঢাক, জামা কাপড় মাংস চেপে বসেছে। কদিনের মরা কে জানে। বউটার মুখ বালির ওপর পাশ ফিরে আছে, উপুর হয়ে শোয়া। বউটার বয়স কম, সুন্দরী। বিন্দুর থেকে তো কম নিশ্চয়ই। মুখ চোখ দেখে তো সুন্দরী লাগে। বিন্দু দেখল বউটার বা নাকের পাটায় ফুটো, আর তাতে একটা সুতো জড়ানো। অজান্তে নাকে হাত দিল বিন্দু। না, তার নাক সে ফুটোতে দেয়নি। এই নিয়ে মায়ের কি রাগারাগি। 8 বছরের বিন্দু গোঁ ধরেছিল, না, আগে নাক ছাবে এনে দাও, তবে নাক ফুটবো, হলুদ সুতো পরবো না। এখন এই বউটার জন্যে হঠাৎ মায়া হলো। আহা বেচারি! পুরুষটার হাত ধরে টানতে লাগলো বিন্দু। হে বাপ, কি ভারী শরীর, জলে বোঝা যায়নি। বিন্দু প্রায় ঝুঁকে পড়ে পুরুষটাকে টানতে লাগলো। বলা যায় না যদি সত্যি না মরে থাকে। সেই সেবার কাকে যেন মরা বলে জলে ফেলা হলো। 7 বছর পরে সেই আবার বিড়ি ফুঁকতে ফুঁকতে ফিরে এলো। কথায় বলে জলের মরা না মাটির সরা। মাটিকে জল দাও গলে যাবে, কিন্তু মাটির সরায় প্রাণভর জল খাও, থাকবে। এও তেমন, জলে জলে জীবন পায়। গোড়ালি বালিতে বসে যাচ্ছে বিন্দুর, কপালে ঘাম জমছিল।
টানতে টানতে ওদের অনেকটা উঁচুতে, প্রায় কাশফুলের জঙ্গলের গায়ে এনে ফেলল ও। বউটার হাতের বাঁধন একটুও আলগা হয়নি। বালির ওপর দুটো শরীর লাঙলের মতো মোটা দাগ কেটে এসেছে। বিন্দু হাঁপিয়ে পড়েছিল। ক্রমশ ওর কেমন ভয় করতে লাগলো। এই নির্জন নদী তীরে দুটো মৃতদেহের সামনে দাঁড়িয়ে ও কেমন একা বোধ করতে লাগলো। অথচ এই এতক্ষণ জল থেকে ওদের টেনে তোলার সময় ওর মধ্যে এই ভয়টা ছিল না। বিন্দু মুখের কাছে দুহাত মেলে দেখল, না, লেগে নেই। ওর শরীর হঠাৎ শিরশির করে উঠল, আর তারই দমকে বিন্দু ঊর্ধ্বশ্বাসে ছুটল বাঁধের দিকে। বাঁধের পেছনে এক হাঁটু কাদার মধ্যে মুখ গুজে পড়ে থাকা খ্যানপাড়ার দিকে। পাড়ার ভিতরে এসে বিন্দু থমকে দাঁড়ালো। বাইরে কেউ কোথাও নেই। বৃষ্টির জোর বাড়ছে। কাকে বলবে ও? সুরেন সেন পাড়ার মাথা। লোকটার চোখ সব সময় বিন্দুকে দেখলেই চকমক করে। একবার চেঁচাবে নাকি? চকিতে বিন্দুর গাছের গুড়িটার কথা মনে পড়ে গেল। ভিড় জমলে তো আর 5টা হাত গাছে পড়বে। কজনকে সামলাবে ও? এই 3 দিন তো সবাই বেকার। মাছ জল ছেড়ে উঠে এসেছে, পাড়ায় এক হাঁটু কাদা ঠেঙিয়েও সবাই ছুটবে। না, চেঁচানো চলবে না। বিন্দু কাপড় সামলে নিজের দাওয়ায় উঠে এলো। বুড়ি শাশুড়ি মাথা হয়ে কোনায় বসে। বিন্দু দেখেও দেখল না, সোজা ঘরে ঢুকে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। হেই, ওঠ ওঠ, ওঠ না কেনে? বিন্দু হাত ধরে ঝাঁকালো। বিন্দুর স্বামী হাঁ করে কি ভাবছিল, থতমত খেয়ে বউকে দেখল। তারপর কাদা বালি মাখা ভেজা শাড়ি জড়ানো অদ্ভুত চেহারাটাকে ভালো করে নিরীক্ষণ করে মুখটাকে ছুঁচলো করলো। আহ, মরো না বান, একবার নদীর ধারে চল না কেনে? বিন্দু ছটফট করছিল। বিরাট গাছ ধরেছি, 1 কোটি টাকার গাছ, আর জোড়া বর্ব মরা। মরা? মরা তুই পালি কোথা? এবার লোকটা উঠে বসলো। ওই গাছের সঙ্গে ছিল যে। বিন্দু দেখলো গেজেলটা কি ভাবলো খানিক, তারপর চল বলে বেরিয়ে এলো ঘর থেকে। তো সহজে ওকে ঘর থেকে আনতে পারবে ভাবেনি বিন্দু। লোকটা এবার বৃষ্টি দেখলো, তারপর মাটিতে নামলো। বিন্দু চকিতে দেওয়ালে গোঁজার দাঁটা টেনে নিয়ে স্বামীর পেছন ধরলো। গাছটাকে কেটে কেটে ছোট করতে হবে। ওরা দুজন প্রায় নিঃশব্দে হাঁটছিল। যদিও পাড়ার কেউ বাইরে নেই, তবু বিন্দুর সঙ্গে ওর স্বামীকে হেঁটে যেতে দেখলে অনেকের সন্দেহ হতে পারে। এ দৃশ্য খুবই অচেনা সবার। ওরা বাঁধের ওপরে উঠে এলে বিন্দু দৌড় লাগালো। বাতাসে ওর চুল কাপড় উড়ছিল, ওর তর সইছিল না। বৃষ্টি মাথায় করে ও ছুটছিল নদীর দিকে ভেজা বালি মারিয়ে। ওর স্বামী দৌড়বার চেষ্টা করলো না, মুখ বেঁকিয়ে দাঁত চেপে গজরালো। হেই বাজা মেয়ে মানুষটা, দৌড়াস কেন রে? ফুর্তির পোকা মাথায়, হ্যাঁ? বিন্দুর কেমন একটা যেন সন্দেহ হচ্ছিল। দৌড়ে ও যতই নদীর কাছাকাছি আসছিল, ততই ও নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। নদীর গায়ে এসে ও থপ করে বালিতে এসে পড়ল। না, গাছের গুড়িটা নেই। জল বেড়েছে, বেশ খানিকটা উঠে এসেছে। হেই মা বড়ি তিস্তা, এটা কীরকম বিচার মা? 5 পয়সার বাতাসা মানত দিলাম তোমারে। বিন্দু আশেপাশে জলে গাছটাকে খুঁজে পেল না। স্রোত কখন এসে টেনে নিয়ে গিয়েছে। অবসন্ন হয়ে বিন্দু দেখল অনেক দূরে বালির ওপর দিয়ে ওর স্বামী আসছে। ভীষণ রাগ হচ্ছিল ওর। এই গেজেলটা ওর জম, ওর অপয়া। বিন্দু রাগে একদলা থুতু ফেলল বালিতে। তারপর মুখ তুলে দেখল মরা দুটো কাশফুলের গোড়ায় তেমনি পড়ে আছে। আর হ্যাঁ, শকুন 3টে খানিক দূরে যেন ওকে দেখে সরে দাঁড়ালো। খানিক বাদে গেজেলটা এসে গেল। এসে কোমরে হাত রেখে মরা দুটোকে দেখল। তারপর বলল, বাহা, বেশ ডাগর বউ হে, শরীর খানা জব্বর। সঙ্গে সঙ্গে বিন্দুর মাথাটা ঘুরে গেল, যেন চৈতি মাসের ভর দুপুরে উনুনে হাত রাখল সে। দাঁতে ঠোঁট চাপল।
মেয়ে ছেলের ন্যাংটো বুক দেখে নোলা ঝরছে। বিন্দুর হাত মুঠোর দায়ের বাঁটে শক্ত করে বসল। জরিপ করছিল লোকটা। তারপর বলল, কি করবি লাশ দুটো নিয়ে? হ্যাঁ? বিন্দু কোনো জবাব দিল না। গেজেলটা ঠোঁট ছুঁচলো করে একবার চুক চুক শব্দ করল। তারপর চারপাশ দেখে নিয়ে এক গাল হাসল। তোর কাঠ কই রে? বিন্দুর বুকের মধ্যে যেন পোড়া কাঠের ছ্যাঁকা লাগছিল। ওর হাতের মুঠোয় ধরা দাঁটা এখন কাঁপছে তীর তীর করে। গেজেলটা আবার মরা দুটোর চারপাশে একবার চক্কর মেরে নিল। তারপর হাঁটু গেড়ে পুরুষটার পাশে বসে টেনে হিঁচড়ে বউটার হাতের বাঁধন খুলে একপাশে সরিয়ে রাখল। পুরুষটা একটু কাঠ হয়ে গিয়েছিল। জলে ভিজে শ্যাওলা রঙের শরীর কেমন নিশ্চিন্তে শুয়ে আছে বেঢপ হয়ে। গেজেলটা এবার চটপট হাতে পুরুষটার জামা ধরে টানাটানি করতে করতে কলার খোলার মতো শরীর থেকে ছাড়িয়ে নিল। তারপর বিন্দুর দিকে তাকিয়ে হাসল। এর আর জামার কি দরকার বল? প্রাণ উড়ে গেলে শরীর মাটি হয় বলে কোমরের কষি খুলে ধুতিটাও সরসর করে খুলে নিল। ফুলে যাওয়া শরীর থেকে কি করে জামা কাপড় খুলে নিল গেজেলটা, বিন্দু চোখ চেয়েও বুঝতে পারল না। একদম উদম হয়ে পড়ে রয়েছে পুরুষটা। জল খেয়েছে জব্বর। জলে শরীর যেন শুষে নিয়েছে। গেজেলটার লোভ সারা অঙ্গে। বিন্দু দা হাতে উঠে দাঁড়ালো। এই সুযোগ। কেউ নেই, ব্যাপারটা সাক্ষী কেউ নেই। হেই মা তিস্তা, পাপ নিও না গো। জামা কাপড় থেকে ভালো করে জল নিংড়ে কাঁধে ফেলে বউটার পাশে গিয়ে দাঁড়ালো গেজেলটা। উপুর হয়ে শুয়ে আছে বউটা। বুকের পাশে খুলে যাওয়া আঁচলটা তুলে গেজেলটা বলল, এই বাপ, নতুন কাপড় হে বলে হিড়হিড় করে টান দিল, যেন নৌকোর গুণ টানছে। বিন্দু দেখল বউটার শরীর কয়েক পাক সরিয়ে কাপড়টা খুলে এলো। কাদা মাখা শাড়িটা নিয়ে গেজেলটা দুপা এগিয়ে এলো। নে ধর নতুন শাড়ি। এই বাপ, মা কালীর মতো দেখাই যে তোরে। নে নে, পরে নে কেন? তারপর গোপন কিছু বলছে এমন মুখ করে বলল, শুনিস নাই, মৈথুন সাপের অঙ্গ ছোঁয়া বস্ত্র খুব পয়মন্ত। এরাও তো সাপের মতো জলে ভেসে এলো যে। বিন্দুর দিকে শাড়িটা ছুঁড়ে দিয়ে বাঁধের দিকে কয়েক পা হেঁটে মুখ ঘুরিয়ে বলল, লাশ দুটো জলে ফেলে দে। শালা জবাব দিতে দিতে প্রাণ ভোর হয়ে যাবে কিন্তু। কি বলল গেজেলটা? মৈথুন সাপের কথা বলল কেন? বিন্দু হতভম্ব হয়ে পড়ল। সত্যি নাকি? বিন্দু ভাবতে পারছিল না কিছু। যেভাবে ওরা জড়িয়েছিল। হে মা মনসা, তাই কি তুমি গাছ থেকে নেমে এলে? বিন্দু ক্রমশ রোমাঞ্চিত হচ্ছিল। শাড়িটা দেখল, নতুন শাড়ি, জলে ভিজে কেমন আষ্টে গন্ধ হয়ে গিয়েছে। খাড় দিয়ে কেচে নিলেই হবে। এই মুহূর্তে কাঠ হারাবার দুঃখও ভুলে গেল। লাশ দুটো পড়ে আছে। বিন্দু পুরুষটার পা ধরে আবার টানতে লাগলো। টানতে টানতে একসময় বালির ওপর দিয়ে নামিয়ে তিস্তার জলে ফেলল। এখন শরীরের দিকে তাকানো যায় না। ঘেন্না ঠিক নয়, কেমন লজ্জাই করে যেন। একবার যখন বউয়ের বাঁধন খুলেছে তখন আর কেন, পা দিয়ে একটু ঠেলা দিতেই দূরে চলে গেল লাশটা। তারপর স্রোতের টানে ঘুরপাক খেয়ে পলকে উধাও। এত ভারী কেন বউটা? পুরুষটার চাইতেও ভার বেশি। জল খেয়েছে খুব। বউটার শরীর ধরে বিন্দু এবার টানছিল। ওর কপালে সদ্য জাগা ঘাম বৃষ্টির জলে মুছে যাচ্ছে। খুব কষ্ট হলো ওর বউটাকে জলের কাছে আনতে। একটা হ্যাঁচকা টানে বউটাকে ও জলে নামিয়ে দিল। টানের চোটে ঘুরে গেল শরীরটা, ঘুরে চিত হলো। আর তখনই বিন্দু সারা শরীর থেকে একটা চিৎকার ছিটকে বেরিয়ে এলো। মুখে আঙুল দিয়ে ও কাঁপতে কাঁপতে ঝুঁকে পড়ল। এতক্ষণও বুঝতে পারেনি, ঘুণাক্ষরেও মনে হয়নি। উপুর হয়েছিল বলে নজরে আসেনি। এখন চোখ বুজে বলে দেওয়া যায়, ভর মাসের পেট।
হে মা গো, ওটা কি? বিন্দু দেখল নাইয়ের পাশে বউটার চামড়া টান টান, পেটটার একটা দিক খোঁচা হয়ে উঠে আছে। ভেতর থেকে সেটা ঠেলছে নাকি? বিন্দু শরীরে লক্ষ কদম ফুল চন্ব নিয়ে উঠল। ওর কেমন ঝিমুনি এসে গেল। হঠাৎ হাঁটু গেড়ে বসে কান পাতল বিন্দু, যদি কোনো শব্দ হয়। না, নিথর, একদম নিথর। বড় বড় চোখে বিন্দু দেখল নাই থেকে একটা কালো রেখা নিচে চলে গিয়েছে সোজা। এর মানে ছেলে হবে। পেটের ভেতর বন্দি থাকা সেই মানিকটার এখন কি করে? হাউমা করে কেঁদে ফেলল। তারপর বিন্দু যখন হাত সরিয়ে নিল, তখন বউটার শরীর দুলতে দুলতে জলের তালে সরে যাচ্ছিল। হঠাৎ নজরে পড়ল সেই 3টে শকুন যেন নাচতে নাচতে বালির ওপর দিয়ে এগোচ্ছে পাখা ফুলিয়ে। তারপর 3জনেই আলতো উড়ে গেজেলটার মতো একটা চক্কর কেটে বউটার শরীরে গিয়ে বসল। বিন্দু চিৎকার করে উঠল, এখনই ঠোকরাবে গো! হেই বুড়ি তিস্তা, ওরে ডুবাই দাও জননী গো! হাঁটু জলে নেমে মুঠোয় ধরা কাপড়টা ছুঁড়ে মারল বিন্দু। ওই গেজেলটা আমার পাপ, আবরণটা থাকতো, একটু আড়াল থাকতো না। বিন্দু দেখল শাড়িটা বউটার শরীর পর্যন্ত পৌঁছলো না। শকুন 3টে দেখছে এক চোখে। জলের কিনার ধরে বিন্দু দাটা মাথার ওপর তুলে হেই হেই শব্দ করে ছুটছিল। বউটার নাইয়ের পাশে বসেছিল যেটা, আলতো করে এবার ঠোকর বসালো। আর বিন্দু তখন তীব্র চিৎকার তুলে হাতের দাটা ছুঁড়ে মারল শকুনগুলোর দিকে। শন শন শব্দ তুলে হাওয়া কেটে বউটার পেটে গিয়ে বিঁধল সেটা। আচমকা আক্রমণে শকুনগুলো লাশ ছেড়ে উঠে পড়ল, উঠে ঘুরপাক খেতে লাগলো। দাটা বিঁধে যেতেই বিন্দুর চোখ যেন ঠিকরে বেরিয়ে এলো। টান টান পেটে দাটা কি সহজে ঢুকে গিয়ে অনেকখানি চামড়া চিরে ফেলেছিল, আর তার ফাঁক দিয়ে সেই খোঁচা হওয়া জায়গাটা যেন লাফিয়ে বেরিয়ে এলো। বিন্দু দেখল একটা প্রায় পুরুষ্ট হাত সোজা পেট থেকে উঠে এসেছে, তার মুঠো যেন আকাশের দিকে বাড়ানো। বউটার শরীর এবার স্রোতের টান পেল। সেই নির্মল হাতটার দিকে বিন্দু লোভীর মতো তাকালো। শকুন 3টে ক্রমশ ওপরে উঠে যাচ্ছে। একটা গাছের গুড়ির মতো সেই নির্জনে নদী তীরে দাঁড়িয়ে বিন্দু দেখল একটা নরম নিটোল হাত আকাশটাকে মুঠোয় করে কি গভীর সুখে বউটাকে পালের মতো ভাসিয়ে নিয়ে গেল।